নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি কলকাতার আরজি কর মেডিকেল কলেজে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই নিয়ে কিন্তু উত্তাল সারা বাংলা, এমনকি সারা দেশ। আর এই ঘটনার জন্য বা এই যে নারী নিরাপত্তার এতটা গলদ, এর জন্যই কিন্তু সারা রাজ্যের মানুষ কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই মুখ্যমন্ত্রী পদটিকে নিয়ে। তো আজকে আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী পদটি কি, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কি যোগ্যতা লাগে, মুখ্যমন্ত্রীর মেয়াদ কত বছর, মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে, বা মুখ্যমন্ত্রীর যে কাজ কি, মুখ্যমন্ত্রীর কাজের বা ক্ষমতার কি সীমাবদ্ধতা আছে, আর সবথেকে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিভাবে হয়। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মূল ভিডিও শুরু করার আগে আরও একবার আরজি কর কাণ্ডের এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। তো আজকের এখন ভিডিও, সিএম বা মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার, এই চিফ মিনিস্টার হলেন একটি রাজ্যের অর্থাৎ ভারতবর্ষের একটি রাজ্যের তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, অর্থাৎ তিনি হলেন প্রশাসনিক প্রধান। তিনিই কিন্তু রাজ্যের আসল শাসক বা রুলিং পাওয়ার তার কাছে আছে। তিনি সেই রাজ্যকে শাসন করেন, তিনি সেই রাজ্যকে শাসন করেন। রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান বা সাংবিধানিক প্রধান সে গভর্নরের নামে, অর্থাৎ গভর্নরের নামে তিনি কোনো রাজ্যকে শাসন করেন। তিনি হলেন মুখ্যমন্ত্রী। এখন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশান লাগে বা যোগ্যতা লাগে? মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অবশ্যই তাকে সেই রাজ্যের বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে 25 বছরের বেশি। কারণ আমরা জানি যে লোকসভা ভোটে আর বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে গেলে বা প্রার্থী হতে গেলে অবশ্যই তাকে 25 বছর বয়স হতে হয়। যেহেতু এখানে বিধানসভা ভোট তাই এখানে কিন্তু তাকে 25 বছর তার বয়স হতেই হবে ন্যূনতম। এরপরে কি, এটা তো বাধ্যতামূলক, এরপরে অনেকগুলি কিন্তু কন্ডিশন আছে। মেনলি অ্যাসেম্বলি ইলেকশন বা বিধানসভা ইলেকশন বা নির্বাচন হয়। বিধানসভা ইলেকশনের ফলাফলে যে পার্টি বা যে বৃহত্তম পার্টি মেজরিটি সিট পায়, মেজরিটি মানে যতগুলো আসন তার অর্ধেকের থেকে মিনিমাম একটা আসন বা মেজরিটি পায়, সেই আসনে ভোট পায় বা জিতে আসে। সেই মেজরিটি এমএলএ থাকলেই সেই যে মেজরিটি এমএলএ তাদের মধ্যে যিনি লিডার তিনি কিন্তু ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হন। আবার কি দেখা গেল যে সেখানে বিধানসভা ভোট হলো কিন্তু কোনো পার্টি মেজরিটি পেল না, তখন সেই রাজ্যের রাজ্যপাল যে বৃহত্তম পার্টি আছে বা যে বৃহত্তম জোট পার্টি আছে তাদের লিডারকে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের জন্য অনুরোধ করেন। এবং যেদিন ওই লিডার মুখ্যমন্ত্রী পদের অধিষ্ঠিত হন বা মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ পাঠ করেন, তার 1 মাসের মধ্যে অবশ্যই তাকে বিধানসভাতে তার যে মেজরিটি স্ট্রেংথ দেখাতে হবে, তা বা পরীক্ষা দেখাতে হবে যে আমার কাছে সরকার গড়ার জন্য যতগুলো এমএলএ লাগে বা প্রয়োজন তার সেই সংখ্যক এমএলএর আমার সমর্থন আছে। একইভাবে দেখা গেল যে নির্বাচনের পরে কোনো পার্টি কিন্তু মেজরিটি পেল না, তখন কোনো বৃহত্তম পার্টি বা কোনো জোট পার্টি লিডার তিনি কিন্তু রাজ্যপালের কাছে যেতে পারেন যে আমার কাছে সমর্থন আছে, আমি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চাই। রাজ্যপাল তখন তাকে কিন্তু মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ পাঠ করান। কিন্তু এই শপথ গ্রহণের থেকে মাত্র 1 মাসের মধ্যে অবশ্যই তাকে রাজ্য বিধানসভায় তাকে যে মেজরিটি টেস্ট দেখাতে হবে, অর্থাৎ তার যে সমর্থন আছে সরকার গড়ার তা দেখাতে হবে, অর্থাৎ অর্ধেক আসনের থেকে একটা আসনের বেশি যে তার সাপোর্ট আছে সেই সাপোর্টে তাকে দেখাতে হবে বিধানসভাতে। যদি তিনি উত্তীর্ণ হন, তিনি যদি দেখাতে পারেন তাহলে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কন্টিনিউ করবেন। অর্থাৎ কি বললাম যে মুখ্যমন্ত্রী হতে গেলেই এখানে যে অ্যাসেম্বলি অর্থাৎ যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার কিন্তু আপনাকে মেম্বার হতে হবে। তবে শুধু কি বিধানসভার সদস্যরাই মুখ্যমন্ত্রী হতে পারেন? না, যে সমস্ত রাজ্যে বিধান পরিষদ আছে অর্থাৎ উচ্চকক্ষ অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল আছে, সেই লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যও কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু সমস্ত রাজ্যে কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিল নেই। এখন তাহলে কি বোঝা গেল? হলে তোমাকে যে বিধানসভার যেটাকে নিম্নকক্ষ বলছি অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার সদস্য বা এমএলএ হতে হবে, কিংবা যে লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদের সদস্য হতে হবে।
তাহলে কি এই দুই কক্ষের সদস্য ছাড়া বাইরের কেউ হতে পারে না? হতে পারে। এই এমএলএ কিংবা লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছাড়াও বাইরের কোনো আউটসাইডারও কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি কিন্তু মাত্র 6 মাসের মধ্যেই হতে পারেন। তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া 6 মাসের মধ্যেই অবশ্যই তাকে হলে এমএলএ বা যে লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হয়ে আসতেই হবে বা জিতে আসতেই হবে। তিনি যদি 6 মাসের মধ্যে এমএলএ না আসতে পারেন তাহলে কিন্তু তার সেই পদটি থাকবে না, তিনি কিন্তু আর মুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারবেন না। যেমন 11 বিধানসভা নির্বাচনে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু কোনো শাসনে কিন্তু তিনি প্রার্থী হননি, তবুও তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার 6 মাসের মধ্যে কোনো একটি আসন থেকে জিতে এমএলএ হয়ে এসেছিলেন। তাই তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর পদটিকে ধরে রাখতে পেরেছিলেন। এখন তিনি যদি না পারতেন তাহলে কিন্তু তার মুখ্যমন্ত্রী পদটি চলে যেত। এমনকি 2021 সালে মুখ্যমন্ত্রী কিন্তু যেখান থেকে দাঁড়িয়েছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছিলেন, সেখানে কিন্তু তিনি হেরে গেছিলেন। হেরে গিয়েও তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছিলেন। কারণ যেদিন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে, কারণ তিনি কোনো সদস্য নন বিধানসভার, তবুও তিনি এই যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, তার 6 মাসের মধ্যে তিনি কিন্তু আবার কোনো একটি কেন্দ্র থেকে জিতে এমএলএ হয়ে এসেছিলেন। তাই তার কিন্তু মুখ্যমন্ত্রীর পদটি ধারাবাহিকভাবে চলতেছিল, বন্ধ হয়ে যায়নি বা তাকে পদত্যাগ করতে হয়নি। এখন মুখ্যমন্ত্রীর মেয়াদ কত বা তাকে কে শপথ বাক্য পাঠ করান? মুখ্যমন্ত্রীর মেয়াদ কিন্তু 5 বছর। যে বিধানসভা ভোটে তিনি জিতে এসছেন সেই বিধানসভার যে মেয়াদ সেই 5 বছর। মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান? মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান যে রাজ্যের রাজ্যপাল বা গভর্নর। মুখ্যমন্ত্রী কার কাছে তার পদত্যাগপত্র দেন? মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র দেন রাজ্যপালের কাছে। কিন্তু মুখ্যমন্ত্রী যখন পদত্যাগ দেন বা মুখ্যমন্ত্রী থাকাকালীনই মৃত্যু হয়, তাহলে কিন্তু তার যে মন্ত্রিপরিষদ, সমস্ত মন্ত্রিপরিষদের কিন্তু ক্ষমতা চলে যাবে। তার মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে এই মন্ত্রিপরিষদের ক্ষমতাও কিন্তু ডিসলভ হয়ে যাবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে ছাড়া যে মন্ত্রিপরিষদ তার কোনো কিন্তু দায় নেই। মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন বা মুখ্যমন্ত্রী যদি মৃত্যু হয় তাহলে মন্ত্রিসভাও কিন্তু অটোমেটিক্যালি তাদের পদত্যাগ হয়ে যাবে, তাদেরকে পার্সোনালি কোনো পদত্যাগ করার প্রয়োজন নেই। অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু মন্ত্রিসভার মেন, তিনি যা করবেন, তিনি মুখ্যমন্ত্রী থাকলে মন্ত্রিপরিষদের ক্ষমতা থাকবে, তিনি না থাকলে মন্ত্রিপরিষদের কোনো ক্ষমতা থাকবে না। অন্যদিকে এখানে বললাম যে মুখ্যমন্ত্রী পদের মেয়াদ 5 বছর, কিন্তু 5 বছর কিন্তু শিওর বা ফিক্সড নয়। এই 5 বছরের মধ্যে যদি তার সরকার মেজরিটি হারিয়ে ফেলে, অর্থাৎ সমর্থন হারিয়ে ফেলে, সরকার পড়ে যায়, তাহলে কিন্তু তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। তাকে 5 বছরের মধ্যেই কিন্তু তাকে পদত্যাগ করতে হবে, কারণ তার সরকার মেজরিটি হারিয়ে ফেলেছে। এখন মুখ্যমন্ত্রীর কাজ কি বা মুখ্যমন্ত্রীর ক্ষমতা কি? প্রথমেই বলেছি মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, অর্থাৎ প্রশাসনিক প্রধান। তিনিই কিন্তু রাজ্যের আসল শাসক এবং তিনি রাজ্যের যে সাংবিধানিক প্রধান অর্থাৎ গভর্নর বা রাজ্যপালের নামে তিনি শাসন কার্য পরিচালনা করেন। এমনকি শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রে যে ল বা যে পলিসি তৈরি করতে হবে, এই ল বা পলিসি তৈরি কিন্তু এই মুখ্যমন্ত্রী করেন। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে যে মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ পাঠ করেন, তার দলের কোন কোন এমএলএ এই যে মন্ত্রীপদ পাবে, সেই মন্ত্রীপদ পাওয়াটাও কিন্তু ঠিক করে দেন এই মুখ্যমন্ত্রী সে একটা লিস্ট গভর্নরকে পাঠিয়ে দেন, গভর্নর মুখ্যমন্ত্রীর সঙ্গে একে একে সে এমএলএদেরকে মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করান। অনেক সময় যারা মন্ত্রী হলেন তাদের মন্ত্রিত্ব যে পদটি, সেই পদটিও কিন্তু নির্ভর করে মুখ্যমন্ত্রীর ইচ্ছার ওপরে। মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো ব্যক্তি মন্ত্রী থাকবেন না, তাহলে সেই মন্ত্রীকে তিনি কিন্তু রেজিগনেশন লেটার দেওয়ার নির্দেশ দেন আর তাকে কিন্তু রেজিগনেশন লেটার দিতে বাধ্য হন। অনেক সময় সরকার যখন চলছে, সরকারের মাঝপথে মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে অন্য কোনো একজন এমএলএ তার মন্ত্রী হওয়া উচিত বা তিনি তাকে মন্ত্রিত্ব দেবেন, তাহলে কিন্তু তিনি ওই ব্যক্তিকে বা ওই এমএলএকে মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণের জন্য রাজ্যপালের কাছে রেফার করেন। রাজ্যপাল তাকে আবার নতুন করে মন্ত্রিত্ব পদে শপথ গ্রহণ করান। নেক্সট হচ্ছে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার হলেন অ্যাসেম্বলির লিডার অর্থাৎ বিধানসভার নেতা। তাই তিনি কিন্তু বিধানসভার কাছে রেসপন্সিবল থাকেন এবং যখন কোনো ঘটনা ঘটে, কোনো ইস্যুতে, অবশ্যই মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে বিরোধীদের মুখোমুখি হওয়া এবং বিরোধীদের প্রশ্নের উত্তর
দেয়া। নেক্সট কি, নেক্সট হলো মুখ্যমন্ত্রী তিনি রাজ্যপালকে বা গভর্নরকে অ্যাডভাইস দেন। কী জন্য অ্যাডভাইস দেন? যাতে রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন আছে সেই পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির চেয়ারম্যান কাকে নিয়োগ করা হবে, এমনকি রাজ্যের যে স্টেট ইলেকশন কমিশনার আছে অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন তার যে হেড তাকেও নিয়োগের জন্য তিনি এই গভর্নরকে নির্দেশ দেন বা অ্যাডভাইস করেন। এমনকি যে রাজ্যের যে সমস্ত ইউনিভার্সিটিগুলি আছে সেই ইউনিভার্সিটিগুলির ভিসি নিয়োগের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী কিন্তু গভর্নরকে নির্দেশ দেন কোন ব্যক্তি ভিসি হবেন। এরপরে কি, এরপর অনেক সময় দেখা যায় যে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বা সরকার চালানোর ক্ষেত্রে, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী গভর্নরকে নির্দেশ দেন যে বিধানসভা ভেঙে দেওয়ার জন্য। তখন কিন্তু গভর্নর মুখ্যমন্ত্রীর এই নির্দেশে গভর্নর এই বিধানসভা ভেঙে দেন। অন্যদিকে আর কি, মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের যে জোনাল কাউন্সিল আছে সেই জোনাল কাউন্সিলের তিনি চেয়ারম্যান হন বা হেড হন 1 বছরের জন্য। প্রত্যেকটা যে রাজ্য আছে ওই কাউন্সিলের মধ্যে তারা 1 বছরের জন্য কিন্তু এই কাউন্সিলের হেড হন, সেটা কিন্তু প্রতি 1 বছর ছাড়া ছাড়া পাল্টে যায়, রোটেশনালি কিন্তু হয় চেয়ারম্যান। অন্যদিকে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার যে মন্ত্রী, সে অর্থমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যে বাজেট পেশ করেন, এই বাজেটটাও কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি পেশ করেন। অন্যদিকে কেন্দ্র সরকারের যে ইন্টার স্টেট কাউন্সিল আছে সেই ইন্টার স্টেট কাউন্সিলের মেম্বার হন মুখ্যমন্ত্রী। এমনকি যে নীতি আয়োগ আছে সেই নীতি আয়োগের মেম্বার কিন্তু মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে কিন্তু নীতি আয়োগ নিয়েও কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বিতর্কের ঘটনা সামনে এসেছিল, তখন কিন্তু আমি আলোচনা করেছিলাম টোটাল নীতি আয়োগ বিষয়টি কি। অর্থাৎ দেখলাম কি যে মুখ্যমন্ত্রী রাজ্যের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু এত ক্ষমতার অধিকারী হওয়ার পরেও কিন্তু মুখ্যমন্ত্রীর কিছু সীমাবদ্ধতা আছে বা লিমিটেশন আছে। কারণ আমরা জানি ভারতবর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যের একটা সরকার, কেন্দ্রের একটা সরকার। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কী কী লিমিটেশন আছে দেখে নিই। ফার্স্ট হচ্ছে নো পাওয়ার ইন ন্যাশনাল এমার্জেন্সি। যখন কেন্দ্র সরকার সারা দেশে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতিকে দিয়ে, তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীগুলির কোনো ক্ষমতা থাকে না বা রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারের কোনো ক্ষমতা থাকে না। অন্যদিকে কোনো রাজ্যের যদি উপরে অন্যদিকে কোনো রাজ্যের উপরে যদি প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি বা কেন্দ্র সরকার যদি রাষ্ট্রপতি শাসন বা রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা করেন বা চালু করেন, তখনও কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা থাকে না, মুখ্যমন্ত্রী সরকারের কোনো ক্ষমতা থাকে না। মেনলি মুখ্যমন্ত্রী আইন তৈরি করেন রাজ্য তালিকায় যে সমস্ত বিষয়গুলি আছে, কিন্তু কেন্দ্র সরকারের হাতে যে কেন্দ্র তালিকা বা ইউনিয়ন লিস্টে যে সমস্ত বিষয়গুলি আছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। এমনকি যে যৌথ তালিকা আছে অর্থাৎ রাজ্য কেন্দ্র উভয়ের যেখানে ক্ষমতা আছে সেই যৌথ তালিকা বা যে কনকারেন্ট লিস্টে কোনো পলিসি তৈরি করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কিন্তু খুবই কম, বেশিরভাগ ক্ষমতা কিন্তু কেন্দ্র সরকারের হাতে। অন্যদিকে নির্বাচন কমিশন যখন বিধানসভা ভোট বা লোকসভা ভোটের জন্য যে মোরাল কোড অফ কন্ডাক্ট বা এমসিসি লাগু করেন, তখন কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা থাকে না ওই এমসিসি যতদিন লাগু থাকে। এ তো গেল মুখ্যমন্ত্রীর কিছু সীমাবদ্ধতা। এখন সব থেকে গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিভাবে হয়, রেজিগনেশন প্রসেস অফ সিএম। প্রথম কথায় মুখ্যমন্ত্রী যদি চান তিনি নিজেই নিজের ইচ্ছাতে পদত্যাগপত্র দিতে পারেন। এখন নিজের ইচ্ছাতে তিনি কেন পদত্যাগপত্র দিতে পারেন? এখন কাউকে তো সুখে খেতে ভূতে কিলায়নি যে নিজে নিজে সে গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসবে। সে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, অত বড় একটা পদ, তাহলে কেন তিনি নিজের ইচ্ছায় পদত্যাগপত্র দেবেন বা পদত্যাগ করবেন? সেই বিষয়গুলো দেখে নেব। মেনলি যদি তিনি মনে করেন যে তার সরকার আর মেজরিটি নেই, তার সরকারের কাছে কিন্তু মেজরিটির আর সমর্থন নেই, তাই সরকার কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে, সমস্ত এমএলএরা কিন্তু তার উপর থেকে সমর্থন তুলে নিতে পারে। এরকম যদি একটা ক্যাওয়াস সিচুয়েশন তৈরি হয় তাহলে মুখ্যমন্ত্রী বুঝে ফেলেন যে আমার সরকারের কিন্তু আর বেশি দিন ক্ষমতা থাকবে না, সরকার পড়ে যাবে। সেটা বুঝতে পেরে কিন্তু তিনি অ্যাসেম্বলির মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি পদত্যাগপত্র দেন রাজ্যপালকে। অন্যদিকে যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসাবে ওই রাজ্যের আইন শৃঙ্খলা এতটাই ভেঙে পড়েছে যে আইন শৃঙ্খলা কোনো মতে তিনি পরিচালনা করতে পারছেন না বা রেস্টোর করতে পারছেন না, ল অ্যান্ড অর্ডার, এবং সারা রাজ্য জুড়ে কিন্তু আন্দোলন চলছে, সাধারণ মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে এবং তার পদত্যাগপত্রের দাবি করছে। এমনকি তার নিজস্ব যে পার্টি মেম্বার, এমনকি তার যে নিজস্ব পার্টি মেম্বাররা বা এমএলএরা আছে
তারাও কিন্তু কোথাও না কোথাও আন্দোলনের সঙ্গে যুক্ত। এরকম যদি একটা প্রতিকূল পরিবেশ বা এরকম যদি একটা ক্যাওয়াস তৈরি হয়, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী নিজের পদ থেকে পদত্যাগপত্র দেন রাজ্যপালকে। অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী নিজের স্বইচ্ছাতেই, নিজের ইচ্ছাতেই, কোনো প্রতিকূল পরিবেশ ছাড়াই তিনি কিন্তু পদত্যাগপত্র দেন। যদি তিনি মনে করেন যে তার অনেকটা মুখ্যমন্ত্রীর কাজ হয়ে গেছে বা পদে থাকা হয়ে গেছে, এখন তারই পছন্দের কোনো ব্যক্তি ওই পদে আসুক, তখনও কিন্তু তিনি পদত্যাগপত্র দেন। যদি তিনি চান তার ছেলে, তার মেয়ে, তার ভাইপো, ভাইজি বা অন্য কোনো প্রিয় ব্যক্তি এই মুখ্যমন্ত্রী পদে আসুক, তখনও কিন্তু তিনি পদত্যাগপত্র দেন। অন্যদিকে যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রীর কাজে তার পার্টির যে এমএলএরা আছে বা তার পার্টির যে সদস্যরা আছে, মূল যে পার্টি, সেই পার্টির সদস্য বা পার্টির যারা হেড, তারা খুশি নয়, তখন কিন্তু তার পার্টি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন, তখন তিনি কিন্তু পদত্যাগ করেন। এছাড়াও নিজস্ব ব্যক্তিগত কারণেও কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে পারেন। যদি তার শারীরিক সমস্যা হয় কিংবা তার ফ্যামিলিগত কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু তিনি পদত্যাগ করেন। নেক্সট কি সবথেকে গুরুত্বপূর্ণ, নো কনফিডেন্স মোশন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি একটি নির্দিষ্ট সংখ্যক এমএলএরা, বিধানসভার এমএলএরা অনাস্থা প্রস্তাব বা নো কনফিডেন্স মোশন নিয়ে আসে, তখন কিন্তু যে স্পিকার, সে স্পিকার কিন্তু ফ্লোর টেস্টে যায় বা ভোটাভুটিতে যায়। আর ভোটাভুটিতে গিয়ে যদি মুখ্যমন্ত্রী তার মেজরিটির ভোট না পান বা সমর্থন না পান, তাহলে কিন্তু তার সরকার মায়ের ভোগে চলে যায় এবং তাকে কিন্তু পদত্যাগ করতে হয়, তার সরকার পড়ে যায়। অন্যদিকে আর কি অনেক সময় দেখা যায় যে মুখ্যমন্ত্রীর নিজের পার্টির যারা এমএলএ, অর্থাৎ যারা নিজের এমএলএ, তারাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং বিদ্রোহ করে তারা মুখ্যমন্ত্রীকে ওই পদে তারা আর চান না এবং তার পদত্যাগ দাবি করেন। সেই কারণেই তারা কিন্তু রাজ্যপালের কাছে যান, রাজ্যপালের সঙ্গে দেখা করে বলেন যে এই মুখ্যমন্ত্রীকে আমরা আর সাপোর্ট দিচ্ছি না বা সমর্থন দিচ্ছি না, আমরা এর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি। তখন মুখ্যমন্ত্রী বুঝতে পারেন যে আমার কাছে আর সমর্থন নেই, আমার সরকার পড়ে যাবে, তাকে পদত্যাগ করতে হবে। এই সময় যদি তিনি পদত্যাগ নাও করেন, তখন ওই যে বাকি এমএলএরা রাজ্যপালের সঙ্গে দেখা করেছে, রাজ্যপাল তখন কিন্তু মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেন পদত্যাগ করার জন্য। অন্যদিকে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচার হয় হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি মুখ্যমন্ত্রীর কোনো বেআইনি কাজে বা কোনো দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ পান এবং তার যদি জেল দেন বা তার বিরুদ্ধে যদি শাস্তি দেন, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। অনেক সময় তিনি হয়তো পদত্যাগ করেন না, জেলে থাকেন, মুখ্যমন্ত্রীর নামেই থাকেন, অন্য কেউ তার সরকার চালায়। আবার এমনটা দেখা গেল যে সারা রাজ্যের আইন শৃঙ্খলা ব্যাপকভাবে অবনতি হয়ে গেল, পুরো ভেঙে পড়লো, সারা রাজ্য জুড়ে মানে বিশৃঙ্খলা চলছে, সাধারণ মানুষ কিন্তু বিশৃঙ্খল পরিবেশ করছে, কারণ সরকারের কোনো আইন নেই বা ল অ্যান্ড অর্ডার নেই। সেই পরিস্থিতিতে কিন্তু রাজ্যের যে রাজ্যপাল, তিনি হোম মিনিস্টারের সঙ্গে দেখা করেন, অর্থাৎ কেন্দ্র সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি রাষ্ট্রপতিকে অনুরোধ করেন যে এই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হোক বা যে রাজ্যের যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থা চালু হোক। তখন রাষ্ট্রপতি যদি ৩৫৬ ধারা জারি করেন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করেন, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা থাকবে না, মুখ্যমন্ত্রীর সরকারের কোনো ক্ষমতা থাকবে না, সমস্ত ক্ষমতা কিন্তু চলে যাবে কেন্দ্র সরকারের কাছে এবং কেন্দ্র সরকার রাষ্ট্রপতির নামে সেই রাজ্যের শাসন করবে সরাসরি। এরকম কতদিন চলতে পারে? এরকম চলতে পারে ম্যাক্সিমাম ৩ বছর। কিন্তু মনে রাখতে হবে, যদি কেন্দ্র সরকার কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করেন, তাকে কিন্তু অবশ্যই লোকসভা আর রাজ্যসভা দুই কক্ষে রাষ্ট্রপতি শাসনের যে নির্দেশ, সেটা কিন্তু পেশ করাতে হবে দুই সভাতে এবং সেটাকে পাস করাতে হবে এবং প্রতি 6 মাস ছাড়া ছাড়া কিন্তু রিনিউয়ালও করাতে হবে লোকসভায় আর রাজ্যসভায়। এই হলো মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখন মুখ্যমন্ত্রী হয়তো পদত্যাগ করে দিল এই সমস্ত ঘটনাগুলোকে দেখে, তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করার পরে কী হবে? এখন মুখ্যমন্ত্রী পদত্যাগ করার ফলে কেন্দ্র সরকার বা রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। এভাবে কিন্তু রাষ্ট্রপতি শাসন চলতে থাকবে, কেন্দ্র সরকার সরাসরি শাসন করবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী যখন রেজিগনেশন দেন, তখন কিন্তু রাজ্যপাল তারই পার্টির অন্য কোনো ব্যক্তিকে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রিকোয়েস্ট করেন এবং তাকে মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহণ পাঠ করান, এবং শপথ গ্রহণের 1 মাসের মধ্যে তিনি যদি আবার ফ্লোর টেস্টে যান এবং তার সাপোর্ট দেখাতে পারেন, মেজরিটি দেখাতে পারেন, তাহলে কিন্তু তিনি বাকি সময়টা মুখ্যমন্ত্রী হিসাবে বা নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করতে পারেন। দেখা গেল যিনি নতুন করে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন, তিনি তার মেজরিটি দেখাতে পারলেন না, তাহলেও কিন্তু তিনি কিছুদিন পর্যন্ত রাজ্যপালের নির্দেশে অ্যাক্টিং মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যেতে পারবেন, যতদিন না সেখানে ভোট হচ্ছে আর নতুন মুখ্যমন্ত্রী কেউ
হয়ে আসছে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি মুখ্যমন্ত্রী পদ এবং সবথেকে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম, যা আমাদের সকলের জানা উচিত। এমনকি কম্পিটিটিভ এক্সামের যে পলিটি, তার জন্য সে পলিটি সাবজেক্টের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিও শেষ করার আগে আরও একবার জাস্টিস ফর আরজিকর কাণ্ডের বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।